মা আমাদের দুর্গা, তার কতই না রূপ, কতই না মাহাত্ম্য এ জগৎ জুড়ে। তেমনি মায়ের এক রূপ দেবী ত্রিপুরা সুন্দরীর কথা আজ আপনাদের বলবো। ত্রিপুরা নয়, খাস কলকাতার বুকেই মায়ের অবস্থান। নমস্কার বন্ধুরা, পুজোর পরিবার নিবেদিত গল্প নয় সত্য ইতিহাসের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। মধ্যযুগে দক্ষিণবঙ্গের ঐতিহাসিক জনপদ ছিল রাজপুর অঞ্চল, এবং এই অঞ্চল দিয়েই সেই সময় প্রবাহিত হতো ভাগীরথী গঙ্গা। পরবর্তীকালে গঙ্গার গতিপথ পরিবর্তন হওয়াতে গঙ্গার শাখা আদি গঙ্গা নামে আজও প্রবাহিত হচ্ছে বর্তমান দক্ষিণ ২৪ পরগনার তথা দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল দিয়ে। টালিগঞ্জ, গড়িয়া, বোড়াল অঞ্চল ছিল রাজপুর পরগনার অন্তর্গত। গৌড়বঙ্গে তুর্কিদের আক্রমণে রাজা লক্ষণ সেন পালিয়ে যান যশোরে। তার পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন আদি গঙ্গা দিয়ে এসে ওঠেন রাজপুরে এবং সেখানে রাজ্য স্থাপন করেন বলে শোনা যায়। কথিত আছে বহুকাল পূর্বে বর্তমান আদি গঙ্গা ব্রাহ্মণগণ ব্রহ্ম মুহূর্তে আসতেন স্নানে। একদিন এক ব্রাহ্মণ লক্ষ্য করলেন ৩ পরমা সুন্দরী কন্যা গঙ্গার ধারে বসে গল্প করছেন, এবং তাদের মধ্যে একটি মেয়ে শ্যামবর্ণা, একজন গৌরবর্ণা ও আরেকজন অস্তমিত সূর্যের মতো রক্তিম বর্ণা। এবং কিছুক্ষণ পরে তারা গঙ্গায় বিলীন হয়ে গেলেন। পরপর ৩ দিন এমন ঘটনা দেখে তিনি একটু ভয় পেয়ে গেলেন এবং তৃতীয় দিন এসে রাত্রে স্বপ্ন দেখলেন ৩ কন্যা তার স্বপ্নে এসে বলছেন তারা হলেন দেবী দক্ষিণা কালিকা, দেবী মহামায়া এবং দেবী ত্রিপুরা সুন্দরী, এবং পরবর্তী ৩ স্থানে তারা বিরাজ করছেন। আজ সেই ৩ দেবীর মধ্যে কনিষ্ঠা ত্রিপুরা সুন্দরীর কথা আলোচনা করব। এককালে এই মন্দিরের পূর্ব সীমা দিয়েই বয়ে যেত আদি গঙ্গা ভাগীরথী, আর দেবীর মন্দির ছিল নদীর পশ্চিম কূলে। সমগ্র রাজা ও বণিকরা তাম্রলিপ্ত বন্দর যাওয়ার পথে বোড়ালে নেমে ত্রিপুরা সুন্দরী পীঠে এসে পূজা দিতেন ও রাত্রি যাপন করতেন। সেন বংশীয়রা মন্দির সংলগ্ন ৪২ বিঘা দিঘি খনন করেন এবং নাম দেন সেন দিঘি। এই দিঘির ঘাটে দেবী ত্রিপুরা সুন্দরীর নামও পরিচিত। এই দিঘির জল ব্যবহৃত হতো দেবী পূজার জন্য। কালক্রমে মুসলমানদের রাজত্বকালে মগ ও জলদস্যুদের অত্যাচারে আর ভাগীরথীর মূল শাখা শুকিয়ে যাওয়ার কারণে এই পীঠকে কেন্দ্র করে যে সমৃদ্ধশালী জনপদ গড়ে উঠেছিল সেটা লুপ্তপ্রায় হয়ে যায় এবং দেবী ধীরে ধীরে মন্দির সংলগ্ন ভগ্নদশায় হয়ে যায়। পরবর্তীকালে ৭ম শতাব্দীর শেষের দিকে জগদীশ ঘোষ নামে এক পূর্ববঙ্গীয় এক ধনী জমিদার এই অঞ্চলে আসেন ও মন্দির সংস্কার করে বোড়াল গ্রামের শ্রীবৃদ্ধি করেন, কিন্তু ওনার মৃত্যুর পর আবার সেই মন্দির ধ্বংসস্তূপে পরিণত হয়। এরপরে জগদীশ ঘোষের নবম পুরুষ শ্রী হীরালাল ঘোষ একটি সেবায়েত মণ্ডলী গঠন করেন। সেই ধ্বংসস্তূপ খনন করে দেবীর দারু বিগ্রহ, ভগ্ন বিগ্রহ উদ্ধার করেন। তারপরে সেই ভগ্ন বিগ্রহ গঙ্গায় বিসর্জন দিয়ে একটি মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে পুজো করতে থাকেন। পরবর্তীকালে কুমারটুলি শিল্পীকে দিয়ে অষ্টধাতুর বিগ্রহ নির্মাণ করে পুনঃপ্রতিষ্ঠা করা হয় দেবীকে, যিনি বর্তমানে পূজিতা। মূর্তিটি খুবই সুন্দর, আর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, রুদ্র ও সদাশিব এই পঞ্চ দেবতার পঞ্চমস্তকের খুরের উপরে দেবীর আসন রচনা করা হয়েছে। দেবী ত্রিপুরা সুন্দরী ষোড়শ বর্ষীয়া এক বালিকা রূপী এবং তিনি অস্তমিত সূর্যের ন্যায় রক্তিম ও শিবপরি উপবিষ্টা। এখন দেবী পীঠের চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা আছে একটি যাত্রী নিবাসও।
মন্দিরের অফিস ঘরগুলোর পাশে একটা আলমারিতে অনেকগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাখা আছে, যেগুলো বিভিন্ন সময়ে স্তূপ খোঁড়ার পাওয়া, যেগুলো বয়স বহু প্রাচীন। প্রতি বছর মাঘ মাসে শুক্লা তৃতীয়া থেকে পঞ্চমী পর্যন্ত এখানে উৎসব হয়ে থাকে। এই উপলক্ষে যজ্ঞ, চণ্ডীপাঠ, কীর্তন এবং নরনারায়ণ সেবা করা হয়ে থাকে। দেবী মন্দিরের সামনেই রয়েছে সুন্দর একটি তোরণ, তবে মূল মন্দিরটি বহুবার ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে পুনর্নির্মাণ হয়েছে, তাই মন্দিরের শৈলী কিঞ্চিৎ আধুনিক। মন্দির রোজ সকাল 6টায় খুলে যায়, তারপরে সকাল 10:30 নাগাদ পূজা হয়। দুপুরে দেবীকে অন্নভোগ নিবেদন করা হয়ে থাকে। কুপন কেটে সেই ভোগ ভক্তরা অবশ্যই গ্রহণ করতে পারে। বিকেল 5টায় মন্দির খোলে, সন্ধে 7টা নাগাদ সন্ধ্যা আরতি হয় ও শীতল ভোগের পরে রাত 9টায় মন্দির বন্ধ হয়ে যায়। কিভাবে আসবেন এই মন্দিরে? শিয়ালদহ থেকে ট্রেনে গড়িয়া স্টেশনে নেমে অটো করে গড়িয়া বাজার বা শীতলা মন্দির, অথবা মেট্রোতে আসলে দমদম থেকে মেট্রো রেল ধরে নামতে হবে কবি নজরুল স্টেশন। সেখান থেকে অটো করে আসতে হবে বোড়াল হাই স্কুল। সেই স্কুলের পাশে রাস্তা দিয়ে কিলোমিটার খানেক গেলেই পৌঁছে যেতে পারেন দেবী ত্রিপুরা সুন্দরীর মন্দিরে। মন্দির চত্বরের বাম পাশে মন্দিরের পিছন দিকে যাওয়ার রাস্তাতেই রয়েছে একটি তুলসী মঞ্চ। এই তুলসী মঞ্চের পাশেই রয়েছে নাট মন্দির। নাট মন্দিরের আশপাশের চত্বর খুব সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো। এটিই হলো সেনদিঘি যাওয়ার রাস্তা। মন্দিরের ঠিক পিছন দিকেই এই রাস্তাটি রয়েছে। গল্প নয় সত্য ইতিহাসের 3য় পর্ব কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এ ধরনের আরও ভিডিও পেতে, বাংলার বিভিন্ন মন্দিরের আরও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।